সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এখানে দেখাবো, আয় এবং ব্যয় দেখাবো না। দায়ের সংক্ষিপ্ত রূপ এল এবং মালিকানা সত্ত্ব ওই আনবো। ওই আয় ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব কখনো বাড়বে কখনো কমবে। আধুনিক পদ্ধতি এবং সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের কৌশল। তো আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে কৌশলগতভাবে আমরা দুই তরফা দাখিলতির ডেবিট ক্রেডিট নির্ণয় শিখবো। ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতির মধ্যে অনেক সময় মানে দুই রকম ভাবে বলা হয়, দুই রকম করে প্রশ্ন আসে। একটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো এবং সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমরা আজকে দুটি পদ্ধতি শিখবো এবং খুব সহজ পদ্ধতিতে শিখবো। তো আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। এইরকম অঙ্কই পরীক্ষায় আসে বেশিরভাগ সময়ে। প্রশ্নটা হলো, জনাব রোকেয়া পানামা সন্সের মালিক। 2017 সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। তো 1 থেকে 30 তারিখের মধ্যে কিছু ঘটনা দেওয়া হয়েছে এবং আমাদের প্রশ্ন বলা হয়েছে কি, লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করো। যেসব ঘটনা লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ লিখো। এই যে আধুনিক পদ্ধতিতে কারণ সহ এবং পানামা সন্সের সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহ কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এখানে কিন্তু ডেবিট ক্রেডিট বলেনি, এখানে শুধুমাত্র বলেছে আধুনিক পদ্ধতিতে কারণ সহ লেখো, আর এখানে ডেবিট ক্রেডিট বলেছে। তো আধুনিক পদ্ধতিতে বললে আমরা কিভাবে ঘর করব এবং কিভাবে অঙ্কটি সমাধান করব এবং সমীকরণ পদ্ধতিতে বললে কিভাবে করব তা আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে শিখতে পারবো। চলো আমরা কয়ের সমাধান করি। লেনদেন নয় এমন ঘটনাগুলো মোট পরিমাণ নির্ণয় করো। এরকম বললে আমরা সবসময় ঘর একরকমই করি, তারিখ, বিবরণ, টাকা টাকা। তো আমরা কয়ের উত্তরটা করি। আমরা ঘর করব তারিখ, বিবরণ, টাকা টাকা। তো আমরা পড়ি ঘটনাগুলো। 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। তাহলে নগদ টাকায় পণ্য বিক্রি করছে, আমার কাছে নগদ টাকা আসছে এবং আমার থেকে পণ্য চলে গেছে। তাহলে এটা দুটি পক্ষ রয়েছে এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এটি লেনদেন। তারপরে একজন ক্রেতার নিকট থেকে 1,20,000 টাকার পণ্যের ফরমায়েশ পাওয়া গেল। ফরমায়েশ মানে অর্ডার পেয়েছি আমি এখনো পণ্যটি বেচিনি অর্থাৎ বিক্রি করিনি, আমার কাছ থেকে যে অর্ডার দিয়েছে সে এখনো পণ্য নিয়ে যায়নি অথবা আমাকে টাকা দেয়নি, তাই এটি লেনদেন নয়। তাহলে সেটি লিখবো আমরা। আমরা ঘরগুলোর নাম লিখি, তারিখ, বিবরণ, টাকা টাকা। 2017 সাল জানুয়ারি মাস। তাহলে আমরা পুরো ঘটনাটি উল্লেখ করব এখানে। একজন ক্রেতার নিকট পণ্যের ফরমায়েশ পাওয়া গেল। একজন ক্রেতার নিকট হতে পণ্যের ফরমায়েশ পাওয়া গেল। কত টাকার? 1,20,000 টাকার পণ্যের ফরমায়েশ পাওয়া গেল, 1,20,000। এরপরে আমরা পড়ি, নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। আমি পণ্য কিনেছি, আমার কাছে পণ্য এসেছে এবং আমার থেকে নগদ টাকা চলে গেছে। টাকার অঙ্কে পরিমাপযোগ্য এবং দুটি পক্ষ রয়েছে, এটি একটি লেনদেন। আমাদেরকে বলা হয়েছে কি, যে ঘটনাগুলো লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করতে। তারপরে 22 তারিখ কি বলেছে, ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা। এটা নিয়ে, এই লেনদেনটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে, এটা কি লেনদেন নাকি লেনদেন নয়। তো আমরা দেখি, ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করে ফেলছে, অর্থাৎ ফরমাইশ যে দিছে, অর্ডার যে দিছে, সে অর্ডার অনুযায়ী আমি 10,000 টাকার পণ্য দিয়ে দিব, বিল তৈরি হয়ে গেছে। অর্থাৎ তিনি নেবে, আমার থেকে যে পণ্য নেবে এটা কনফার্ম। তাহলে এটা লেনদেন। কিভাবে লেনদেন? আমার কাছ থেকে পণ্য নেবে এটা কিন্তু গ্যারান্টেড, মানে উনি গ্যারান্টি দিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি নিব, তাই আমি বিল তৈরি করে ফেলেছি। এই যে বিল তৈরি করলাম, আমি কিন্তু টাকা পাইনি, বিল তৈরি করছি। তাহলে বিল তৈরি করছি যে এটা কি বিল? প্রাপ্য বিল, অর্থাৎ আমি পাবো। কিভাবে পাবো? সে আমার থেকে 10,000 টাকার জিনিস নিবে, সে বলছে ঠিক আছে আপনি বিল তৈরি করে ফেলেন। এই যে আমরা যেমন দোকানে গেলে বিভিন্ন ধরনের জিনিস কিনি, মানে 10-12টা জিনিস একসাথে কেনার পরে ওনারা বিল তৈরি করে। তাহলে আমি কিনবো যে
কিনতেছি যে বা কিনে ফেলছি যে এটা কনফার্ম হয়ে গেছে, তাহলে আমাকে উনি হিসাব করে সবগুলো হিসাব করে একটা বিল দিয়ে দেয় যে এত টাকা বিল আসছে। তারপরে যখন আমি টাকা দিই তখন উনি টাকা পায়। টাকা দেওয়া পর্যন্ত কিন্তু উনি টাকা পায় না, বিল তৈরি করে ফেলছে। তার মানে ওই বিলের মাধ্যমে উনি টাকা পাবে। সেম আমি এখানে বিল তৈরি করছি, আমি টাকা পাবো। কত টাকা পাবো? 10,000 টাকা। তাইলে এটা হচ্ছে প্রাপ্য বিল। প্রাপ্য বিলটা সম্পদ। এবং প্রাপ্য বিলটা কিভাবে সৃষ্টি হয়েছে? আমি পণ্য ক্রেতার কাছে বিক্রি করছি, তাই বিক্রি করেছি বলতে উনি নিয়ে যাবে যেটা কনফার্ম, সেজন্য এটি লেনদেন। তারপরে 25 তারিখ, মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনার ফলে কি হয়েছে? আমার ব্যবসায়ের টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তারপরে অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। আমি একজন থেকে পাইতাম, তার থেকে এখন 1,10,000 টাকা পাইছি, আমার নগদ টাকা বাড়ছে। আর যার থেকে পাইছি সে আমার কি দেনাদার কমে গেছে, তাহলে এটাও লেনদেন। তার মানে সবগুলো ঘটনার মধ্য থেকে শুধুমাত্র একটি লেনদেন নয়, সেটা হচ্ছে 10 তারিখের এই লেনদেনটি। তাহলে আমাদের যে ঘটনাগুলো লেনদেন নয় তার মোট পরিমাণ আমরা পেয়ে গেছি 1,20,000 টাকা। শেষ, আমরা ক্লোজ করে দিব, আমাদের ক শেষ। এখন আমরা করব ক্ষয়ের উত্তর। আশা করি সকলে বুঝতে পারছো। তো খ কি বলেছে? প্রশ্নটা পড়ি আমরা। যেই সব ঘটনা লেনদেন সেগুলো আধুনিক পদ্ধতিতে কারণ সহ লিখো। এখানে বলে দিছে যেগুলো লেনদেন শুধু সেগুলোই, যেটা লেনদেন নয় সেটা এখানে আনার দরকার নাই। এটা কিন্তু বুঝতে হবে। অনেকে কি করে ওই সবগুলো নিয়ে আসে, যেগুলো লেনদেন নয় সেগুলো নিয়ে আসে, কিন্তু আমাকে বলেই দিছি প্রশ্নে যে যেসব ঘটনা লেনদেন শুধুমাত্র সেগুলোর আধুনিক পদ্ধতিতে কারণ সহ লিখো। আধুনিক পদ্ধতি, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে বুঝতে পারে না যে আধুনিক পদ্ধতিতে বললে কেমন করে করব, সমীকরণ পদ্ধতিতে বললে কেমন করে করব। তা আজকে আমরা শিখবো খুব সহজে। তাহলে আধুনিক পদ্ধতিতে কারণ সহ লিখো। যেহেতু এখানে আমাকে ডেবিট ক্রেডিট বলেনি, সেখানে টাকার ঘরটাও আনার দরকার নেই। শুধুমাত্র ঘর কেমন হবে? তারিখ, বিবরণ এবং কারণ। কারণটা কেমন? আধুনিক পদ্ধতি, 3টা ঘর। আমরা ঘরটা করি। খ, বিবরণ কিংবা লেনদেন কিনা সেটা, আর হচ্ছে কারণ। তারিখ, লেনদেন কিনা, বিবরণও লিখতে পারবে এখানে, লেনদেন কিনা এবং কারণ। কারণটা লিখে পাশে আমরা লিখে দেব যে আধুনিক পদ্ধতি। ওকে, আধুনিক পদ্ধতিতে কিভাবে কারণ সহ লেখা হয় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব। আমরা পড়ি। প্রশ্ন কি বলেছে? 1 তারিখ 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। তাহলে এটি লেনদেন, আমরা আগে পড়েছি ক্রয় করার সময়। তাহলে লেনদেন কিভাবে করব? 2017 সাল জানুয়ারি মাস 1 তারিখ। ওকে, তাহলে এটি লেনদেন। কিভাবে লেনদেন? কারণটা কেন, এটি কেন লেনদেন সেই কারণটা। কারণ হচ্ছে এই যে আমি 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রি করছি, তাহলে কি হলো? ঘটনাটা কি ঘটছে? আমার কাছে নগদ টাকা আসছে, তাহলে নগদ টাকাটা সম্পদ, এবং বিক্রি করছি। তাহলে বিক্রি করার কারণে কি হলো? আমার আয় বৃদ্ধি পাইছে, আর আয়ের বৃদ্ধি পাওয়ার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, আধুনিক পদ্ধতি বললে সেখানে আমরা হিসাব সমীকরণের মতো শুধুমাত্র এ, এল এবং ওই নিয়ে আসবো, অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব এখানে দেখাবো, আয় এবং ব্যয় দেখাবো না। আর যদি সমীকরণ পদ্ধতিতে বলে তখন আমরা ওখানে সম্পদ, আয়, দায়, ব্যয়, মালিকানা সত্ত্ব 5টাই এখানে হ্রাস বৃদ্ধি ঘটেছে সেটা আনবো। কিন্তু এই যে আধুনিক পদ্ধতি বলছে, আধুনিক পদ্ধতি বলার কারণে আমরা এখানে আনবো যে শুধুমাত্র সম্পদের সংক্ষিপ্ত রূপটা অর্থাৎ এ, এবং দায়ের সংক্ষিপ্ত রূপ এল, এবং মালিকানা সত্ত্ব ওই আনবো। আর আয় ব্যয় এখানে দেখাবো না, তবে
ওই আয় ব্যয়ের ফলে মালিকানা সত্ত্ব কখনো বাড়বে কখনো কমবে। তো আমরা সেভাবে করে যাব, দেখো অঙ্কটি কমপ্লিট করলে বুঝে যাবে। 5,50,000 টাকা পণ্য নগদে বিক্রয় করার ফলে কি হয়েছে, আমার কাছে নগদ টাকা আসছে। নগদ টাকা আসলে কি হয়েছিল, নগদটা সম্পদ, তাহলে নগদ দান এ বৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে মালিকানা সত্ত্ব ব্র্যাকেটের মধ্যে ওই বৃদ্ধি। বেশ, শর্টকাট পদ্ধতিতে আমাদের আধুনিক পদ্ধতিতে কারণ লেখা হয়ে গেল। তাহলে একটা করে ফেললাম। তারপরে 10 তারিখ, এটি লেনদেন নয়, তাহলে এটি আমরা এখানে আনবো না। 18 তারিখ কি বলেছে, নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করার ফলে কি হয়েছে, আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে এবং আমার কাছে পণ্য আসছে। তাইলে নগদ টাকাটা পণ্য কিভাবে আসলো, ক্রয় করছি, তাহলে ক্রয়টা ব্যয়। আমি তো আগেই বলেছি আধুনিক পদ্ধতিতে কারণ লিখতে বললে তখন সেখানে আমরা আনবো যে শুধুমাত্র সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে এখানে ব্যয়টা তো আসবে না। তাহলে ব্যয়টা কিভাবে হবে, ব্যয়টা কি করেছে, আমার মালিকানা সত্ত্বকে কমায় ফেলছে, তাহলে এবং সম্পদ কমে গেছে। তাহলে এখানে কি লিখবো, জানুয়ারির 18 তারিখ, এটাও একটি লেনদেন। তারপরে কিভাবে লেনদেন হলো, এটা হলো আমার মালিকানা সত্ত্ব ওই হ্রাস করেছে এবং সম্পদ নগদান এ হ্রাস করেছে, তাই এটি লেনদেন। তারপরে কি বলেছে, 22 তারিখ, ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো। তাহলে বিল তৈরি করেছি যে এটা আমার প্রাপ্য বিল, আমি পাবো, যার বিল তৈরি করেছি সে আমাকে টাকা দেবে এই বিলের মাধ্যমে, কখনো না কখনো দেবে। তাহলে এবং কি হয়েছে, এটা ক্রেতাকে পণ্য সরবরাহ করেছে অর্থাৎ বিক্রি করেছি, তাহলে প্রাপ্য বিল। 22 তারিখ, এটাও একটা লেনদেন, তাহলে প্রাপ্য বিল এ বৃদ্ধি। আর হচ্ছে প্রাপ্য বিলটা সম্পদ বাড়ছে, কিভাবে বাড়ছে, পণ্য বিক্রির মাধ্যমে, তাহলে মালিকানা সত্ত্ব বেড়েছে, মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি। তারপরে আমাদের রয়েছে আর দুটি লেনদেন, আমরা দুটি ঘর করে ফেলি। সেই লেনদেনগুলো কি কি, মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। অতিরিক্ত মূলধন আনার ফলে কি হয়েছে, আমার ব্যবসায়ী নগদ টাকা বাড়ছে এবং মালিকানা সত্ত্ব বাড়ছে, তাই এটি একটি লেনদেন। এটিও লেনদেন, নগদান এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি। সর্বশেষ 30 তারিখ, অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। তাহলে এটি একটি লেনদেন, অতীতে পাইতাম আমি 1,10,000 টাকা, কারো থেকে পাইতাম, সে আমাকে দিয়েছে 1,10,000 টাকা। তাহলে এর ফলে কি ঘটেছে, আমার কাছে নগদ টাকা আসছে, নগদান। এবং নগদ টাকাটা কিভাবে আসলো, আমি কারো কাছ থেকে পাইতাম, সে আমার কি ছিল, দেনাদার। তাহলে এখন দেনাদার কমে গেছে, তাহলে দেনাদার হ্রাস। ওকে, তাহলে এভাবে আমরা আধুনিক পদ্ধতিতে সহজভাবে কারণগুলো উল্লেখ করলে আমাদের হয়ে যাবে। ব্যাস, তারপরে আমরা শিখবো খ, কিভাবে সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তোমাদেরকে বলছে পানামা সঞ্চয়ের সমীকরণ পদ্ধতিতে, এই যে সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এখানে যেহেতু ডেবিট ক্রেডিট কথাটা আসছে সেহেতু আমাদের টাকার ঘরও আসবে। আমরা ঘরটা আগে করি, তোমাদের ঘরটা হবে কেমন, যেহেতু এটা সমীকরণ পদ্ধতি, তারিখ, বিবরণ, ডেবিট ক্রেডিট, তারপরে টাকা এবং কারণ। তাহলে তারিখ, বিবরণ, ডেবিট ক্রেডিট, এটা না লিখলেও চলবে, তারপরে টাকা,
কারণ। এই কারণের পাশে আমরা অবশ্যই লিখব সমীকরণ পদ্ধতি। 2017 সালের অঙ্ক, জানুয়ারি মাস 1 তারিখ। কি বলেছে? 5,50,000 টাকার পণ্য নগদে বিক্রয় করা হলো। তাহলে আমি নগদে বিক্রয় করার ফলে কি হয়েছে, আমার কাছে নগদ টাকা আসছে এবং বিক্রয় বাড়ছে। এখানে আমি বলে দিয়েছিলাম সমীকরণ পদ্ধতিতে যখন আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব এবং কারণ উল্লেখ করব, তখন অবশ্যই মনে রাখবে যে সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব সবগুলোই আসবে এখানে। তাহলে আমরা প্রথমে জাবেদা করব। আমার কাছে নগদ টাকা আসছে, নগদান ডেবিট, নগদান হিসাব ডেবিট। তারপরে কি হলো, বিক্রয় করেছি, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা? 5,50,000। 5,50,000। 5,50,000। এখন আসো কারণ। কারণ কিভাবে লিখবো? এটি যেহেতু সমীকরণ পদ্ধতি, তাই আমাদের এই যে নগদান, এটা কি সম্পদ, সম্পদ বেড়েছে, সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। তারপরে বিক্রয়, বিক্রয়টা কি আয়, আয় বৃদ্ধি। আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট হয় আর আয় বাড়লে ক্রেডিট হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো সমীকরণ পদ্ধতিতে কারণ কেমন করা হবে এবং আধুনিক পদ্ধতিতে কারণ কিভাবে হবে। জানুয়ারি 10 তারিখ লেনদেন নয়, তাই এটি আসবে না। 18 তারিখ নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। তাহলে নগদ টাকা দিয়ে আমি 80,000 টাকার পণ্য ক্রয় করেছি, তাহলে এটা যাবে না কেমন? ক্রয় হিসাব ডেবিট এবং আমার থেকে নগদ টাকা চলে যাবে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে টাকা কত? 80,000 টাকা। কারণ কিভাবে লিখবো? ক্রয়টা কি? ব্যয়। তাহলে ব্যয় যেহেতু ডেবিট দিকে আছে, তাহলে এটা বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি। এবং নগদানটা কি? সম্পদ, সেটা কোন দিকে আছে? ক্রেডিট দিকে, তাহলে সম্পদ কমে গেছে, অর্থাৎ সম্পদ হ্রাস। ওকে, আমাদের দুইটা শেষ। এরপরে আছে 22 তারিখ। ফরমাইশ অনুযায়ী ক্রেতাকে পণ্য সরবরাহের বিল তৈরি করা হলো 10,000 টাকা। বিল তৈরি করেছে, সেটা আমার প্রাপ্য বিল। তাহলে এটা যাবে না কেমন হবে? প্রাপ্য বিল হিসাব ডেবিট, ডেবিট। এবং প্রাপ্য বিলটা কিভাবে সৃষ্টি হয়েছে? বিক্রয়ের মাধ্যমে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। তাহলে প্রাপ্য বিলটা কি? সম্পদ, সম্পদ যেহেতু ডেবিট দিকে আছে, সম্পদ বাড়ছে, সম্পদ বৃদ্ধি। এবং বিক্রয়টা ক্রেডিট দিকে আছে, বিক্রয়টা কি? আয়, আয়ও তাহলে বেড়েছে, আয় বৃদ্ধি। এরপরে সর্বশেষ না, 25 তারিখ মালিক ব্যবসায়ীর জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। তাহলে মূলধন আনার ফলে কি হয়েছে? আমার ব্যবসায়িক নগদ টাকা বাড়ছে। তাহলে এটা যাবেদা কেমন হবে? নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। এবং মালিক এটা মূলধন এনেছে, তাহলে এটা অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন, অথবা শুধু মূলধন লিখলেও হবে। তাহলে নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধনটা ক্রেডিট। টাকা কত? 90,000 টাকা। তারপরে দেখো নগদানটা কি? সম্পদ, তাহলে সম্পদ যেহেতু ডেবিট দিকে আছে, সম্পদ বৃদ্ধি। এবং অতিরিক্ত মূলধনটা কি? মূলধনটা হচ্ছে যে একটা মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব কোন দিকে আছে? ক্রেডিট দিকে, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। ওকে, আমাদের আর সর্বশেষ একটি লেনদেন রয়েছে, সেটা হচ্ছে অতীতের পাওনা বাবদ 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। তাহলে আমি নগদে 1,10,000 টাকা পাইছি, কার থেকে পাবো? আমার দেনাদার থেকে। তাহলে নগদ টাকা বাড়বে আমার কাছে, নগদান হিসাব, মূলধন হিসাবটা লিখিনি। ওকে, নগদান হিসাব ডেবিট। এবং আমার কাছে টাকাটা কিভাবে আসলো? আমি পাইতাম, তাহলে তিনি আমার কি ছিল? দেনাদার, দেনাদার হিসাব ক্রেডিট। টাকা 1,10,000। এবং দেখো নগদটা কি? সম্পদ, সম্পদ বৃদ্ধি। আর দেনাদারটাও সম্পদ, কিন্তু দেনাদার কোন দিকে আছে? ক্রেডিট দিকে। তাহলে আমরা জানি সম্পদ যখন ক্রেডিট দিকে থাকে, তার মানে এটা হ্রাস পেয়েছে, তাহলে সম্পদ হ্রাস। এই হলো আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির
আধুনিক পদ্ধতি এবং সমীকরণ পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের কৌশল। তা আশা করি সকলে বুঝতে পেরেছো সহজে।